হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই নতুন ভিডিওতে আমি এটা আলোচনা করব যে খুব কম বয়সে কিভাবে সিলেকশন তুমি নিতে পারবে, বা আমি এই যে ২১ বছর বয়সে একটা সিলেকশন পেয়েছি এসএসসি এমটিএস 2022 এর দ্বারা। তো আমার ভিউ পয়েন্ট, আমার অ্যাপ্রোচ আফটার এইচএস কি ছিল, ঠিক সেইগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমরা প্রিপারেশন নিতে এটার জন্যই শুরু করি যে আমাদের একটা চাকরি পেতে হবে। এবার এই প্রিপারেশন ফেজটা খুব বেশি সহজ না। প্রিপারেশন ফেজের মধ্যে রয়েছে মানে হাজারটা বাধা, মানে মিলিয়ন্স অফ অবস্ট্রাকল। ওকে, তো সেগুলোকে ওভারকাম করা এবং নিজেকে সঠিকভাবে রেখে একটা সিলেকশন নেওয়া কতটা টাফ, সেটা তোমরাও জানো আর আমিও জানি। তো দেখো, এই যে তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশন ফেজে তোমরা দেখবে এটা শুনবে যে, "কি রে, এখন কি পড়াশোনা করছিস? তুই যে সেই এক্সামটা দিয়েছিলিস তার ফলাফল কি হলো? আরে তুই তো অনেক দিন ধরে প্রিপারেশন করছিস, এখনো সিলেকশন হলো না।" কেউ এটা বলবে যে পড়াশোনা করে কোনো লাভ নেই। মানে এই সমস্ত বিষয়গুলো আমি শুনেছি। সেই জন্যই আমি জানি, আর তোমাদেরকেও এটা শুনতে হয় এটাও জানি। আমাকে তো কেউ কখনো এটাও বলেছে, "তুই ভাব ২১ বছর বয়সের আগেই আমি এসব শুনেছি যে আ পড়াশোনা করে কোনো লাভ নেই। পড়াশোনা করে আর কোনো মানে চাকরি নেই, কিছু নেই। তো সেগুলো করে বেকার টাইম নষ্ট, অন্য কিছু ভাবাই দরকার।" মানে কি জন্য? আমার যেহেতু ফ্রেন্ডসরা, মানে আমার বয়সী যারা আমার ফ্রেন্ডরা আছে, তারা সবাই কলেজে-টলেজে পড়ে। তারা সবাই গ্রামের বাইরে থাকে। আর আমি থাকি গ্রামে। আর আমি গ্রামে থেকেই নিজের প্রিপারেশন করি। তো সেটা দেখে অনেকে ভাবে যে গ্রামে থেকে কি করে? কিছু কি পায় না? নাকি হ্যান-ত্যান এসব কিছু ভাবতেই থাকে তারা। তো সেগুলো আমাকে শুনতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকেও শুনতে হয়, আমি জানি। অ্যাসপিরেন্টদেরকে, মানে তুমি যখন একবার বলে দেবে বাইরে যে তুমি এই চাকরির প্রিপারেশন নিচ্ছ, মানুষ তখন তোমাকে মানে চাইবে যে কখন তোমাকে ডিমোটিভেট করা যায়। এইসব বলে চাকরি নেই, প্রিপারেশন নিয়ে লাভ নেই, বয়স পেরিয়ে যাবে। এই সমস্ত হাজারটা কথা শুনতে হয়। এবং সেই সমস্তগুলোকে শুনে নিজের পড়াশোনাকে ডেইলি করা, কনসিস্টেন্সি, মক টেস্ট দেওয়া, বিভিন্ন বই ঘেঁটে সেখান থেকে নোট বানিয়ে এত কিছু, মানে বাইরে এত কিছু কথা চলছে তোমাকে নিয়ে, আর ভেতরে তুমি নিজের প্রিপারেশনটাকে নিয়ে যাচ্ছ স্মুথলি যাতে করে একটা সিলেকশন পেতে পারো। কতটা টাফ আই থিংক তোমরা জানো। বাট তাও আমাদেরকে করতে হবে। কারণ আমরা অ্যাসপিরেন্ট, আমাদের একটা স্বপ্ন রয়েছে যে একটা সিলেকশন পাবো। বাবা-মায়ের স্বপ্ন রয়েছে, একটা চাকরি পাবে ছেলে বা মেয়ে। তো সেই সমস্ত বিষয়গুলোকে ভেবে আমাদেরকে এগিয়ে যেতে হয়। ঠিক সেই সমস্ত বিষয়গুলোকে আমাকেও ভাবতে হয়েছিল। তো আমার ১ম থেকে একটা এটাই আ ভিউ ছিল যে আমাকে একটা জব পেতেই হবে। তো সেজন্যই আমি উচ্চ মাধ্যমিক থেকেই এই সমস্ত বিষয়গুলো সার্চ করতাম যে কোন জব আছে। আর আমি যেহেতু ডিফেন্সটাকে খুব বেশি প্রেফার করতাম, তাই ডিফেন্সের জবগুলোকে আমি চেষ্টা করতাম। ঠিক আছে? তো সেজন্য আমি এয়ার ফোর্সটা বেছে নিয়েছিলাম। যার জন্য আমার সায়েন্স নেওয়া এবং তারপরে প্রিপারেশন শুরু করা। তো এয়ার ফোর্সে কেন আমি ফেইলিউর হয়েছিলাম, এয়ার ফোর্সে কি হয়েছিল না হয়েছিল, একটা ভিডিওতে তো আমি ডিটেইলসে সব বলেইছি। আমার সবথেকে বড় ফেইলিউর এর কথা। উম শুধু ফেইলিউর না, এটাকে সেই ব্লেজিং ইন ডিসগাইজ আছে না একটা কথা? ইডিয়ম আছে। তো সেইরকম হয়েছিল। ফেল তো আমি হয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমি যা শিখেছিলাম, সেটা আমার লাইফটাকে এখনো পর্যন্ত একটা শেপ দিয়েছে। মানে অফুরন্ত ওখান থেকে আমি এক্সপেরিয়েন্স জোগাড় করেছিলাম। মানে একটা ফেলিওর, এত স্ট্রাগল, এত দূর-দূরান্তে যাওয়া, তারপরে ফেলিওর হয়ে যাওয়া। তো সেটা আমার লাইফকে একটা শেপ দিয়েছিল। এবার তো সেই জন্যই পড়াশোনা শুরু করেছিলাম। তো পড়াশোনা আমার ২০২০ সাল থেকেই শুরু হয়। মানে তখন আমি জাস্ট এইচএস দিয়ে উঠেছি। তো মাইন্ডসেট আমার এটাই ছিল যে আমাকে জব পেতে হবে। না হলে আমার আর কোনো ভ্যালু নেই। ঠিক আছে? ভ্যালু থাকবে না। ওই ২-১ বছর পর যে সমস্ত বন্ধু-বান্ধবীরা আছে তারাও ছেড়ে চলে যাবে। তো জাস্ট এটাই আমার মাইন্ডে ছিল এবং আমি আমার ২ থেকে ৩ টে বছর একদম পুরোপুরি দিয়েছিলাম প্রিপারেশনকে। যাতে করে প্রিপারেশনটা আমার যেন সঠিক থাকে এবং আমাকে একটা সিলেকশন নিতে হবে। বেসিক্যালি সেটা ছিল এয়ার ফোর্সে সিলেক্ট হওয়ার জন্য। বাট এয়ার ফোর্সে যে কেন ফেল হয়েছিলাম, কি হয়েছিল না হয়েছিল, সেগুলো তো আগে বলেইছি। এবার তো এয়ার ফোর্সে তো গেলাম আমি ফেল হয়ে। ঠিক আছে? অল ইন্ডিয়া র‍্যাংক 86 হওয়া সত্ত্বেও গেলাম ফেল হয়ে। এবার কি ভাবতে হবে? এই যে আজকে আমি ২০২২ এর এমটিএস দ্বারা সিলেক্ট হয়েছি, ২০২১ সালেও এমটিএস আসলে কি ছিল সেটা আমি জানতাম না। এমটিএস কি জিনিস ২০২১ সালেও আমি জানতাম না। কারণ আমার মাথাতে এটাই ছিল যে আমাকে সবসময় আমি এয়ার ফোর্সে যাবো, আমি ডিফেন্সে যাবো, এরকম ছিল। যে এয়ার ফোর্স না হলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যাবো। ঠিক আছে? কলকাতা পুলিশে যাবো, এসব ছিল। তো এমটিএস কি জিনিস সেটাও আমি জানতাম না। বাট যখন আমি ফেল হলাম তখন আমাকে জানতে শুরু করতে হলো যে আর কি করা যেতে পারে? কোন এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া যেতে পারে? তখন এমটিএস এর এক্সাম একবার ২০২১ সালে দিয়েছিলাম। সেটাতে প্রিপারেশন ছিল না। ফেল হয়ে গেছিলাম। বাট ২০২২ সালে যখন এসেছিল, তখন এরকম ছিল না যে ২০২১ এ ফেল হয়েছি, ২০২২ এ আমি একদম সিলেক্ট হয়েই যাবো, এরকম ব্যাপার না। বাট
এক্সাম যেহেতু ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, তার জন্য আমি প্রিপারেশন একদম ভালোভাবে নিতে শুরু করেছিলাম। আচ্ছা, এবার আমি যদি বলি যে আমার প্রিপারেশনের দিকটা, তো দেখো এয়ার ফোর্সের জন্য ম্যাথ আমাকে করতেই হয়েছিল। তাই বেসিকটা আমার ক্লিয়ার ছিল। আর যদিও এমটিএস এর জন্য ম্যাথ লাগে না। ওকে। তো আমি যদি ইংলিশ আর জিকে জিএস এর কথাটাই বলি, তো ইংলিশটা আমি পড়তে শুরু করেছিলাম 2020 থেকেই। কারণ এয়ার ফোর্সে 20টা ইংলিশের কোয়েশ্চেন আসে এবং ভালো নাম্বার একটা পেতেই হয়। তো সেজন্য ওই পোর্শনগুলো আমার হচ্ছিল আস্তে, আস্তে ক্লিয়ার। তারপরে আবার এখানে শুরু করি। এবার এসএসসির কোয়েশ্চেন আর এয়ার ফোর্সের কোয়েশ্চেনের মধ্যে অনেক পার্থক্য থাকে। এসএসসির কোয়েশ্চেনগুলো একটু টাফ লেভেলের থাকে, অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন হয়। তো সেরমভাবেই যেহেতু বেসিকটা ক্লিয়ার ছিল, সেজন্য টাফ বিষয়গুলোকে ধরতে খুব বেশি অসুবিধা হতো না। তাই এমটিএস এক্সাম ফর্ম ফিল আপ করে দিয়ে আমি ২ থেকে ৩ মাস খুব হার্ড পড়াশোনা করেছিলাম। ঠিক আছে? মানে একদম পুরো নিজেকে বেঁধে পড়াশোনা করেছিলাম। আর তার মাঝে আবার কি হয়েছিল, আমাদের বাড়ির যে ছাদটা সেটাও ভেঙে গেছিল। তো আমাদের একটা অন্য বাড়ি থেকে থাকতে হয়েছিল। আর সেটা ছিল গরমের কাল। সেই গরমকালে এত কষ্ট হতো, তাছাড়াও আমি তার উপরেও নোট বানাতাম। মানে আমি জাস্ট হাল ছাড়ব না, এরকম একটা ব্যাপার ছিল যে ক্লাস আমি যখন দেখেছি যে স্যার করাচ্ছেন, মানে নবীন শর্মা স্যারের, তো সেই ক্লাস আমি নেব এবং সেই ক্লাস আমি করব। তার রিভাইজ আমি করব। কারণ হাতে আমার আর মাত্র ২-৩ মাস রয়েছে। আর আমাকে একটা সিলেকশন নিতে হবে, কারণ আমি অলরেডি ফেল হয়ে বসে আছি। আমি রাস্তাঘাটে মানুষের কাছ থেকে অনেক কিছু শুনে ফেলেছি। আমি জাস্ট মানে এরকম একটা ছিল মাইন্ডের মধ্যে। এই সিলেকশন আমাকে এটা নিতে হবে, তারপরে আমি আমার এম এ যাব। মানে আমার এম যেটা, সেটা একটা সিলেকশনের পরই হবে, বাট একটা সিলেকশন দরকার। এরকম একটা মোটিভ ছিল। তো আমি এত গরম যা মানে এক্সপ্লেন করা যাবে না। আর ভাবো যে একটা বাড়ির, নিজের বাড়ির ছাদ যদি ভেঙে যায় এবং সেটা যখন আন্ডার কনস্ট্রাকশন এ চলে যায়, সেই বাড়ি থেকে ছেড়ে যেতে হয়, মানে কতটা টাফ হয়ে যায়। তো ৩ মাস আমাকে একটা অন্য বাড়িতে থাকতে হয়েছিল। বাড়ির সবাইকে নিয়ে, এবং সেখানেই প্রিপারেশন নিয়েছিলাম অন্য একটা বাড়িতে। তারপরে আমি এক্সামটা দিয়েছিলাম। সেই এক্সাম দিয়ে আমার সিলেকশন হয়। তো এই সিলেকশনটার সাথে আমার চরম আবেগ জড়িত ছিল। কারণ আমি জানতাম যে এটা আমার ১ম ব্রেক এবং ১ম একটা সিলেকশন আমি পেয়েছি। হয়তো লাইফে আমি আরো অনেক এক্সাম দেবো। আমি আজও একজন অ্যাসপিরেন্ট। ঠিক আছে? আজও আমি পড়াশোনা করি। আমি এখনো থেমে নেই। ঠিক আছে? তো হয়তো অনেক এক্সাম আমি দেবো। হয়তো ফেল আবার হব। বাট এই যে এক্সামটা, সেটা আমি পেয়েছিলাম। তাই ওভারঅল আমি এটাই তোমাদেরকে বলব যে তোমরা এখন যে অবস্থাতেই আছো, তোমরা শুরু করো বেসিক ক্লিয়ার করতে। কারণ বেসিক যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে আর তুমি যখন এই এসএসসির এক্সামগুলোতে আসবে, তখন কিন্তু বেসিকটাই হেল্প করবে। যদি তুমি মনে করো যে ইংলিশ আসছে, তাহলে এক কাজ করি ইংলিশের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করতে লাগি। কখনোই তুমি ২৫ এর মধ্যে ২২টা ২৩টা করতে পারবে না। তুমি দেখবে ১৫টা ১৩টা, তাও খুব চাপ হয়ে যাবে সেগুলো করতে। কারণ কোয়েশ্চেন প্র্যাকটিস করলে হবে না। বেসিকটা জানতে হবে যে নাউনের কি ক্লাস, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, এইটা। অনেকে আমাকে ইংলিশ নিয়ে বলো যে ইংলিশটা হচ্ছে না। আমি জানি হবে না। কারণ টাফ আছে না? ইংলিশ সাবজেক্টটা তো ধরো বাইরের, সেটাকে যখন নিজের মতো করে করতে হচ্ছে, কতটা সমস্যা। তারপরে আমাদের আবার কারেক্ট করতে হবে সব। ইনকারেক্ট করলে আমরা আবার বাইরে হয়ে যাবো। মানে কত কিছু ফ্যাক্টর মেইনটেইন করতে হয় একটা অ্যাসপিরেন্টকে। তো এই সমস্ত বিষয়গুলোই আমার বলার ছিল। তো মাইন্ডসেটটা পুরোপুরি ক্লিয়ার করে নাও। তুমি একটা টার্গেটকে নাও, একটা এক্সামকে ধরো। সেই এক্সামটা যদি না হয়, তাহলে তুমি তারপরে সেই প্রিপারেশন দিয়ে তুমি কি চাকরির পরীক্ষা দিলে সিলেক্ট হবে সেটা ভাববে। কিন্তু ভিশনটা যেন তোমার ক্লিয়ার থাকে। বা তোমরা এটা করো যে এমন একটা পড়াশোনা করো যেন সব এক্সামগুলোর সাথে যাওয়া যায়। মানে এসএসসি ফিল্ডে যখন তুমি আসবে, তখন এসএসসি এমটিএস করো। এসএসসি এমটিএস এর সাথে সিজিএল, সিএইচএসএল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামও তুমি দিতে পারবে। তো এটাই হচ্ছে এসএসসি এক্সামের জন্য ফায়দা। বাট এসএসসি এক্সাম যে কম্পিটিশন, খুবই হার্ড হয়ে যাচ্ছে। কম্পিটিশন দিন, দিন বাড়ছে। কত ছেলেমেয়ে প্রিপারেশন নিচ্ছে। আমি চাই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং একটা সিলেকশন নাও। সবাই তো সিলেকশন পাবে বলেই প্রিপারেশন নিচ্ছে। কেউ তো আর লোককে বলার জন্য প্রিপারেশন নেয় না যে আমি প্রিপারেশন নিচ্ছি এই। সবাই তো একটা ভেবে, একটা স্বপ্ন দেখেই প্রিপারেশন নেয়। তাই আমি বলব যে তোমরাও খুব আর্লি এজে একটা সিলেকশন নাও। আর্লি এজে সিলেকশন পেলে তোমাদের কি হবে বলো তো? মাথাতে একটা চাপ থাকবে না। কারণ তুমি কি না, একটা সোর্স অফ ইনকাম তোমার হবে। সেই ইনকাম থেকে তুমি তোমার ফ্যামিলিকে হেল্প করতে পারবে। তোমার নিজের চলে যাবে এবং তুমি আপার এক্সাম গুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে। এট লিস্ট তোমাকে এটা শুনতে হবে না যে আর কবে চাকরি পাবি? এই এক্সামটা দিলি, তোর ফর্ম ফিল আপ করলি, কি হয়েছিল? তার রেজাল্ট এলো, তুই কি হলি? এই সমস্ত কথাগুলো তোমাকে এট লিস্ট আর শুনতে হবে না। তো মেন্টাল প্রেশারটা আর থাকবে না। নিজেকে তুমি স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবে। বাট হ্যাঁ, এমন না যে একবারে সমস্ত প্রেশার দূর হয়ে যাবে। সমস্যার মধ্যে সবাইকেই পড়তে হয়। আমিও পড়ি আজকাল। ঠিক আছে? তো সবাই পড়ে, সমস্যা থাকে। বাট এই সমস্ত যে ফ্যাক্টর গুলো থাকে না? মানুষজন বলে এইগুলো আর থাকবে না। তো অনেকটা নিজেকে কিছুটা হলেও একটু কাম পজিশনে রাখতে পারবে। আমার এটা মনে হয়। ঠিক আছে? বাট আমার এখনো এক্সপেরিয়েন্স করা অনেক কিছু বাকি আছে। খুব বেশি এক্সপেরিয়েন্স আমার নেই। যতটা আমি আজ অব্দি ফিল করেছি, আমি সেটাই এই ভিডিওতে বললাম। খুব ফ্রাঙ্কলি বললাম।
তো এতটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর জানাবে তোমাদের কোন বিষয়ের উপরে ভিডিও দরকার। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি আমার নোটস শেয়ার করে থাকি। থ্যাংক ইউ।